গ্রীষ্মের এক তপ্ত দুপুর। রোদে বনের গাছপালা সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। বনের পশুরা আজ যে যার ডেরায় আশ্রয় নিয়েছে। কিন্তু এই রোদের মাঝেই শেয়াল বিপ্লব আর তার স্ত্রী বর্ষা নদীর শুকিয়ে যাওয়া চরে এক অদ্ভুত জিনিস খুঁজে পেল। বালুর নিচে সূর্যের আলোয় সোনা বা হীরের মতো কিছু একটা চকচক করছে। তারা জানে এই আবিষ্কার বনের শান্তি কেড়ে নিতে পারে। বিপ্লব, আমার কিন্তু মন বলছে আজ বড় কোনো বিপর্যয় ঘটবে। ওই দেখো, মোস্তাকা রঞ্জু ভাই ওদিকেই উঁকি দিচ্ছে। ওদের চোখে আমি লোভের আগুন দেখতে পাচ্ছি। আমরা কি এই পাথরগুলো ঝোপের আড়ালে লুকিয়ে ফেলব, নাকি ওদের এই নাটকটা দেখার সুযোগ দেব? আমার খুব ভয় হচ্ছে যদি এই খবর কেশরী মামার কানে পৌঁছায়। বর্ষা, তুমি কি ওই পাথরের উজ্জ্বলতা দেখতে পাচ্ছ? এগুলো দেখে যে কেউ ভাববে এগুলো খাঁটি সোনা। কিন্তু আমি জানি প্রকৃতির এই রহস্য শুধু আমাদের মতো বুদ্ধিমানরাই বোঝে। আমাদের এই বনের শান্তি আজ চরম বিপদে। যদি লোভী সিংহ কেশরী এই খবর পায়, তবে সে পুরো নদীর চর দখল করে নেবে, আর বনের পশুদের ওপর তার অত্যাচার আরও বেড়ে যাবে। আমাদের এখনই কিছু একটা করতে হবে। শেয়াল দম্পতির এই গোপন আবিষ্কারের কথা আড়াল থেকে শুনে ফেলে বাজারের দুই লোভী বিক্রেতা মোস্তাক আর রঞ্জু। তারা সব সময় সহজ উপায়ে বড়লোক হবার স্বপ্ন দেখে। সোনা পাওয়ার লোভে তারা তাদের শাক আর মাছের ঝুড়ি ফেলে রেখে ফিসফিস করে পরিকল্পনা করতে লাগল। কিন্তু তারা জানত না বনের রাজা সিংহ কেশরী আজ খুব ক্ষুধার্ত অবস্থায় এই পথেই আসছে। সিংহ মামা, দোহাই আপনার, আমাকে মেরো না গো। আমি খুব ছোট, আমার মাংস আপনার এক দাঁতেও লাগবে না। আপনি বরং ওই নদীর পাড়ে যান, ওখানে শেয়ালরা অনেক সোনা পেয়েছে। আপনি ওগুলো দিয়ে কত বড় বড় হরিণ আর মহিষ কিনতে পারবেন। আমাকে ছেড়ে দিন মামা, আমি আমার মায়ের কোলে ফিরে যেতে চাই। উফ, এই তপ্ত রোদ কি আমার চামড়া পুড়িয়ে দেবে? সারা বন তন্ন তন্ন করে খুঁজলাম, একটা হরিণ বা খরগোশও চোখে পড়ল না। শেষমেশ এই ধুলোবালি ঘেটে এক ফোঁট ছানা পেলাম। এইটুকু মাংসে আমার এক কোনা দাঁতও ভিজবে না। হে জগৎ সংসার, বনের রাজাকে কি আজ এই সামান্য খাবার খেয়েই পেট ভরাতে হবে? আমার দিন কি তবে ফুরিয়ে এলো? রঞ্জু ভাই, একবার তাকিয়ে দেখো তো, শিয়াল বিপ্লব আর বর্ষা ওখানে কি যেন লুকিয়ে রাখছে। আরে বাবা, ওগুলো তো পাথর না, মনে হচ্ছে সূর্যের এক একটা জ্যান্ত টুকরো। নির্ঘাত ওরা গুপ্তধনের সন্ধান পেয়েছে। চলো চলো, রাজা কেশরী আসার আগেই আমাদের ভাগটা সরাতে হবে। আমাদের 7 জন্মের দারিদ্র্য আজ এই এক নিমিষেই ঘুচে যাবে। আরে মোস্তাক ভাই, তুমি তো ঠিকই বলেছ। আমি তো ঝুড়ির পচা মাছের গন্ধে বুঁদ হয়েছিলাম, সোনার ঝিলিক তো দেখিনি। চলো চলো, ওসব পালং শাক আর মাছের বোঝা ফেলে দিয়ে আজ আমরাই বনের আসল রাজা হব। এই তপ্ত রোদে কে আর পরিশ্রম করে? আজ থেকে আমরাও রাজকীয় জীবন কাটাবো আর দামি ফলমূল খাবো। দাঁড়াও, ওই দূরে ওটা কি চকচক করছে? শেয়াল বিপ্লব আর বর্ষা ওখানে কি লুকোচ্ছে? ওরে মোস্তাক, ওরে রঞ্জু, তোরা ওখানে কি করছিস? আমার এলাকায় কোনো সম্পদ থাকলে সেটা আগে আমার প্রাপ্য। শশাগড়া বনের একমাত্র রাজা আমি কেশরী। তোদের স্পর্ধা তো কম নয়। রাজার সামনেই তোরা সোনা ভাগ করছিস। এক্ষুনি ওগুলো আমার সামনে নিয়ে আয়। মামা, ওটা কি বলছেন আপনি? আমরা রোদে পুড়ে নদীর কাদায় ভিজে এগুলো খুঁজে বের করলাম, আর আপনি রাজা বলে একাই সব নিয়ে নেবেন? রাজা বলে কি আমাদের কোনো পেট নেই? অন্তত অর্ধেকটা সোনা আমাদের দিতে হবে মামা। আমরা তো আপনারই প্রজা, আমাদের একটু ভাগ দিলে বনের কোনো ক্ষতি হবে না, বরং আপনারই নাম হবে। ঠিক বলেছ মোস্তাক ভাই। মামা, আপনি তো বনের অধিপতি, আপনার তো কত হীরা জহরত আছে। আমাদের এই ক্ষুদ্র প্রজাতির উপর একটু দয়া করুন না। আমরা এই সোনা বিক্রি করে অনেক মাছ আর শাক কিনে শান্তিতে জীবন কাটাবো। আপনি তো দয়ালু রাজা,
আমাদের কথা কি একবারও ভাববেন না? থামো, আর একটাও কথা বলবি না মোস্তাক। তোরা তো নগণ্য শেয়াল, তোদের এত সোনার দরকার কি? তোরা তো নদীর পচা মাছ আর হাল খেয়েই দিন কাটাতে পারিস। এই সোনার স্তূপ আজ থেকে আমার গুহায় থাকবে। আমি হব পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী রাজা। মানুষ যখন দেখবে আমার সিংহাসন সোনার, তখন তারা আমাকে স্যালিউট করবে। এই তো সোনা আমি ধরলাম। আমি সব দূর থেকে দেখছি। বনের এই অস্থিরতা দেখে আমার খুব দুঃখ হচ্ছে। রাজা যখন সামান্য পাথরের জন্য প্রজার সাথে ছোট লোকমি শুরু করে, তখন বুঝতে হবে বনের দুর্ভাগ্য আসন্ন। ওহে কেশরী, তুমি কি জানো না যে সব উজ্জ্বল জিনিসই সোনা হয় না? তোমার চোখে আজ অহংকারের পর্দা পড়ে গেছে বলে তুমি ভালো মন্দের তফাৎ ভুলে গেছো। বাঁচাও! ওরে বাবারে, এ কি হলো? মাটি কেন আমাকে নিচের দিকে টেনে ধরছে? মোস্তাক, রঞ্জু, তোরা দাঁড়িয়ে তামাশা দেখছিস কেন? তাড়াতাড়ি আয়, আমাকে টেনে তোল। আমার পা দুটো যে দেবে যাচ্ছে। রঞ্জু ভাই পালাও, এই রাজা তো পাগল হয়ে গেছে। সোনা কোড়াতে গিয়ে সে তো নিজেই সোনার খনিতে মিশে যাচ্ছে। ওরে বাপরে, এ তো জ্যান্ত জম, চোরাবালি। মোস্তাক কখনোই নিজের জীবনের চেয়ে অন্য কিছুকে বড় মনে করে না। সোনা ঠাকুক নদীর চরে, আমি আমার জান নিয়ে বনের গহীনে চললাম। বিদায় সিংহ মামা, আপনি আপনার সোনা নিয়েই শান্তিতে থাকুন। মামা, আমি কিন্তু সাঁতার জানি না, আর ওই কাদা যে হারে আপনাকে গিলে খাচ্ছে, আমার খুব ভয় লাগছে। মোস্তাক ভাই ঠিকই বলেছে, এখানে দাঁড়িয়ে থাকলে আমরা ওই কাদার আহাল হয়ে যাব। রাজা যখন বিপদে পড়ে, তখন প্রজার কাজ হলো নিজের প্রাণ বাঁচানো। সোনাগুলো তো পকেট থেকে সব কাদা হয়ে পড়ে যাচ্ছে। চলো ভাই মোস্তাক, দৌড়াও, পেছনের দিকে তাকিও না। বিপ্লব আর বর্ষা ঝোপের আড়াল থেকে দেখছিল কিভাবে লোভ মানুষকে অন্ধ করে দেয়। সিংহ যখনই বড় এক পাথরের লোভে কাদার মধ্যে ঝাঁপ দিল, অমনি সে চোরাবালিতে আটকে যেতে শুরু করল। দামি পাথরগুলো তার পায়ের নিচে ভেঙে ধুলো হয়ে গেল। মোস্তাক আর রঞ্জু দেখল রাজা আজ মহা বিপদে, কিন্তু সাহায্য করা তো দূরের কথা, তারা তাদের রাজার সব সোনা ফেলে দিয়ে বনের গহীনে পালিয়ে গেল। কেশরী মামা, আপনি কি সত্যিই ভাবছেন এই কাদা আর বালির ভেতর সোনা লুকিয়ে আছে? আপনি তো বনের রাজা, আপনার বুদ্ধি কি এই তপ্ত রোদে শুকিয়ে গেল? এই চকচকে পাথরগুলো আসলে মূল্যহীন পাথর ছাড়া আর কিছুই নয়। আপনি যদি আমাদের কথা না শুনে ওই চূড়াবালির দিকে হাত বাড়ান, তবে রাজত্ব হারাবেন আর নিজেও তলিয়ে যাবেন। আমি শপথ করছি বিপ্লব, আমি কথা দিচ্ছি বর্ষা, আমি আর কোনোদিন এই বনের কোনো প্রাণীকে কষ্ট দেব না। আমি অহংকার আর লোভের চোরাবালিতে আটকে গিয়েছিলাম। আমাকে এই শেষবারের মতো রক্ষা করো। আমি আর কোনোদিন মুরগি ছানা বা অন্য কাউকে অন্যায়ভাবে আক্রমণ করব না। আমি বনের এক দয়ালু রাজা হয়ে থাকব। আমাকে বাঁচাও। ধন্যবাদ শেয়াল ভাই, ধন্যবাদ বর্ষা দিদি, তোমরা আজ সত্যি আমার জীবন ভিক্ষা দিলে। আমি তো ভেবেছিলাম আজই বুঝি আমার জীবনের শেষ দিন। তোমরা না থাকলে আমি ওই ভয়ঙ্কর সিংহ থেকে মুক্তি পেতাম না। আমি আর কোনো দিন এই নদীর পাড়ে একা আসব না। তোমরা অনেক অনেক ভালো থেকো। বিপ্লব, তুমি আর বর্ষা যা করছ তা সত্যিই প্রশংসার যোগ্য। এই বনের শান্তি ও শৃঙ্খলা আজ তোমাদের বুদ্ধির ওপরই নির্ভর করছে। প্রকৃতির বিচার বড় নিষ্ঠুর কেশরী। যে আজ অন্যের গ্রাস কেড়ে নিতে চায়, প্রকৃতি আজ তাঁকেই গ্রাস করতে বসেছে। আমি চললাম, মনে রেখো, লোভ মানুষকে ধ্বংস করে আর সততা মানুষকে মুক্তি দেয়। অবশেষে সিংহ কেশরীর ভুল ভাঙল। সে বুঝতে পারল দামি পাথর বা সোনা জীবন বাঁচাতে পারে না, বাঁচায় একমাত্র সততা আর বন্ধুত্ব। মোস্তাক আর রঞ্জুর মতো স্বার্থপরদের সে চিনে নিল।
শেয়াল বিপ্লবের টানে সিংহ যখন কাদা থেকে উঠে এলো তখন বনের আকাশে এক নতুন ভোরের সূচনা হল। লোভের পরাজয় আর বুদ্ধির জয় আজ বনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গল্পটা ভালো লেগেছে? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চতুর শিয়ালের সঙ্গে দেখা হবে পরের গল্পে।